নমস্কার, ইউক্যান পেজে আপনাকে স্বাগত। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে ডায়াবেটিস মেলাইটাস কী, তার সিমটমস কী, তার কী কী টাইপস হতে পারে, কী ধরনের ডায়াবেটিস হলে আমরা কোন টাইপ বলবো, এবং টাইপ 2 যে ডায়াবেটিস সেটা কেন হয়, এই জিনিসগুলো নিয়ে। মানে জাস্ট একটা ইন্ট্রোডাকশান। কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব ইনসুলিন নিয়ে। ইনসুলিন নিয়ে মানে কি, আমি তো আগের ভিডিওতে ইনসুলিন কি বলেইছিলাম, কিন্তু আমরা আজকে যে ইনসুলিন নিয়ে কথা বলবো সেই ইনসুলিনটা হচ্ছে ম্যানমেড ইনসুলিন, মিন্স আর্টিফিশিয়াল ইনসুলিন। আমাদের বডিতে প্রোডাকশন না হলে ডায়াবেটিস মেলাইটাস হয়। তো বডিতে যদি প্রোডাকশন না হয় তাহলে আমাকে তো আর্টিফিশিয়ালি কোনো একটা ব্যাপার খুঁজতে হবে যে আর্টিফিশিয়ালি ইনসুলিন প্রোডাকশন করা যাবে, সেটা আমাদের বডিতে যাদের ইনসুলিনের ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা ফিল আপ করবে, তাই তো? এই যে ইনসুলিন, এই ইনসুলিন নিয়েই আজকে কথা বলবো। কি কথা বলবো? যে ইনসুলিন তার সিক্রেশন কিভাবে রেগুলেট করে আমাদের বডিতে, বা ইনসুলিন তার মেকানিজম অফ অ্যাকশন কী, সে কীভাবে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে ডিক্রিজ করতে পারে, এই জিনিসগুলো নিয়ে আজকে জাস্ট আলোচনা করব। শুধু ইনসুলিন আর ইনসুলিনের কী কী প্রিপারেশন হতে পারে, ব্যাস। আর এগিয়ে যাই তাহলে আমরা এই ভিডিওতে। ইনসুলিন ডিসকভার্ড বাই বেন্টিং অ্যান্ড বেস্ট। ইনসুলিন প্রথম আবিষ্কার করেছিলেন বেন্টিং অ্যান্ড বেস্ট। এই ইনসুলিনের মধ্যে, এই যে একটা ইনসুলিনের যে মলিকিউল, তার মধ্যে টোটাল 51 অ্যামাইনো অ্যাসিড থাকে। 51টা অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিন্তু এই ইনসুলিন মলিকিউলটা তৈরি হয়। দুটো চেন থাকে, যে দুটো চেন পলিপেপটাইড। এবার আপনি বলবেন যে পলিপেপটাইড চেন কেন? তার কারণ জেনে রাখুন, ইনসুলিন ওয়ান কাইন্ড অফ এ প্রোটিন, মানে প্রোটিন ইন নেচার। আর প্রোটিন মানে কি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। আর এই অ্যামাইনো অ্যাসিড আমরা কি বলেছি, আমরা কি জানি যে অ্যামাইনো অ্যাসিড অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে লিঙ্ক আপ হয়ে চেনের মতো করে পলিপেপটাইড লিঙ্কেজ তৈরি করে। তাই জন্যই আমরা বললাম যে 2 চেন পলিপেপটাইড। এই যে দুটো চেন, এই দুটো চেন কিন্তু আবার নিজেদের মধ্যে যে কানেকশন থাকে সেটা একটা ডাইসালফাইড ব্রিজ। ঠিক আছে, যেমন ধরুন নদীতে এক পার থেকে আরেক পার যেতে গেলে যেমন ব্রিজ থাকে, সেরকম এই যে দুটো চেন, এই দুটো চেনকে কানেক্টেড করে ডাইসালফাইড ব্রিজ। দুটো চেন যদি আমি নাম দিই চেন এ আর চেন বি, তাহলে দেখব যে চেন এতে 21টা অ্যামাইনো অ্যাসিড থাকে। চেন এ কন্টেইনস 21 অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড চেন বি কন্টেইনস 30 অ্যামাইনো অ্যাসিড। তাহলে এটা ক্লিয়ার হলো তো? তাহলে আমরা যদি বলি, আরেকবার বলে নিই, যে ইনসুলিনের দুটো চেন, চেন এ অ্যান্ড চেন বি, বোথ চেনস আর কানেক্টেড বাই ডাইসালফাইড ব্রিজ। আমরা তো আগেই বলেছিলাম যে ইনসুলিন সিনথেসাইজড হয় ফ্রম বিটা সেলস অফ প্যানক্রিয়াস বলেছি। এবার কোন সেল থেকে? না, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে, ফ্রম এ সিঙ্গেল চেন পলিপেপটাইড প্রিকারসার কল্ড প্রি-প্রো ইনসুলিন। মানে ইনসুলিনের যে প্রিকারসার সেটা হচ্ছে প্রি-প্রো ইনসুলিন। প্রি-প্রো ইনসুলিন থেকে তৈরি হয় প্রো ইনসুলিন, প্রো ইনসুলিন থেকে ইনসুলিন। এবার ব্যাপারটা হচ্ছে, আমি তো বলেছি যে ইনসুলিনে 51 অ্যামাইনো অ্যাসিড থাকে, কিন্তু একটা জিনিস দেখার জিনিস, যদি আমি প্রি-প্রো ইনসুলিনের কথা বলি, যেটাকে আমরা বলবো ইনসুলিনের প্রিকারসার, সেই প্রি-প্রো ইনসুলিনে 110টা অ্যামাইনো অ্যাসিড থাকে। এই 110টা অ্যামাইনো অ্যাসিড থেকে যদি 24টা অ্যামাইনো অ্যাসিড, মানে 24 নাম্বারস অফ অ্যামাইনো অ্যাসিড যদি আমি ঘাটতি করাই, তাহলে তৈরি হবে প্রো ইনসুলিন। 24টা অ্যামাইনো অ্যাসিড ঘাটতি মানে কি? 86 অ্যামাইনো অ্যাসিড থাকবে প্রো ইনসুলিনে। এবং এই প্রো ইনসুলিন থেকে যখন ইনসুলিন তৈরি হয়, তখন আবারও অ্যামাইনো অ্যাসিড ঘাটতি হয়, তখন হয় 51 অ্যামাইনো অ্যাসিড। তাহলে টোটাল বলেছি 51, তার চেন এতে 21 আর চেন বিতে 30। এবার ইনসুলিনের হাফ লাইফ কী? হাফ লাইফ মানে আমরা সবাই জানি যে মেইন যে ডোজেস ফর্মটা আছে তার অর্ধেক হতে, সেই যে ডোজেস ফর্ম তার হাফ পরিমাণ যেতে যে পরিমাণ সময় লাগে। তো হাফ লাইফ অফ ইনসুলিন ইজ 4 to 6 মিনিটস। ঠিক আছে, ইনসুলিনের হাফ লাইফ 4 to 6 মিনিটস। এবার আমি যদি 3 ধরনের স্পেসিস দেখি, 3 ধরনের স্পেসিস মানে ধরুন হিউম্যান, পর্ক আর বিফ। ঠিক আছে, এই 3 ধরনের যদি স্পেসিস দেখি, তাহলে দেখা যাবে এদের এ চেন বি চেনেও কিন্তু বিভিন্নভাবে তাদের অ্যামাইনো অ্যাসিড, যেটা যে অ্যামাইনো অ্যাসিডে যদি কোনো একটা পার্টিকুলার পজিশনের অ্যামাইনো অ্যাসিডের আমি যদি কম্প্যারিজন করি, তাহলে দেখব সেই যে পার্টিকুলার পজিশনের অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু আলাদা। ফার্স্ট যদি আমি ধরি হিউম্যানের ওপর, হিউম্যানের যে 8th অ্যামাইনো অ্যাসিড থাকে, এ চেনের কথা বলছি, পুরোটাই এ চেনের কথা বলবো ফার্স্ট। হিউম্যানের ক্ষেত্রে এ চেনের যে 8th অ্যামাইনো অ্যাসিড, মানে 8 নম্বর পজিশনে যে অ্যামাইনো অ্যাসিড থাকে, সেটা কিন্তু হচ্ছে 309। আর
হিউম্যানের ক্ষেত্রে যদি 10th অ্যামাইনো অ্যাসিড দেখা হয় তাহলে সেটা হচ্ছে আইসোলিউসিন। এবার হিউম্যানের সাথে পর্কের ডিফারেন্সটা কি? পর্কের ক্ষেত্রে 309 থাকে 8th অ্যামাইনো অ্যাসিড, মানে হিউম্যানের ক্ষেত্রেও যেটা ছিল 309 এর ক্ষেত্রেও 309, কিন্তু 10th অ্যামাইনো অ্যাসিডেও দেখা যাবে আইসোলিউশনই থাকে। তাহলে হিউম্যান আর পর্কের ক্ষেত্রে এই যে 8th অ্যামাইনো অ্যাসিড আর 10th অ্যামাইনো অ্যাসিড সেম, কিন্তু বিফের ক্ষেত্রে আলাদা। বিফের ক্ষেত্রে 8th অ্যামাইনো অ্যাসিড থাকে অ্যালানিন আর 10th অ্যামাইনো অ্যাসিড থাকে ভ্যালিন। তাহলে সহজেই বুঝতে পারলেন যে এ চেনে কী কী ডিফারেন্স থাকে হিউম্যান, পর্ক এবং বিফের মধ্যে। এবার চলে যাই বি চেনে। বি চেনে নর্মালি আমরা 30 মানে 30 নম্বর অ্যামাইনো অ্যাসিডের দেখব। হিউম্যানের ক্ষেত্রে থাকে 309, কিন্তু পর্ক আর বিফের ক্ষেত্রে অ্যালানিন থাকে। তাহলে আমি হিউম্যান আর পর্কের মধ্যে ডিফারেন্স প্রথমে খুঁজে পাইনি এ চেনে, যে দুটোতেই থাকে 8 চেনেও থাকে 309, 10 চেনেও থাকে আইসোলিউশন, কিন্তু 30র জায়গাতে যেটা 30 নম্বর পজিশনে যে অ্যামাইনো অ্যাসিড সেটা হিউম্যানের ক্ষেত্রে থাকে 309, কিন্তু পর্কের ক্ষেত্রে থাকে অ্যালানিন। ক্লিয়ার? এবার আসবো রেগুলেশন অফ ইনসুলিন সিক্রেশন, মানে ইনসুলিনের যে সিক্রেশন হয় তার রেগুলেশনটা কিভাবে হয়। ফার্স্ট যদি আমরা আলোচনা করি সেটা হচ্ছে কেমিক্যাল নিয়ে আলোচনা করব। ফার্স্ট কেমিক্যাল কি বলেছে? এটা আমরা কি জানি যে গ্লুকোজ ইজ দ্য মেইন স্টিমুলাস ফর দ্য রিলিজ অফ ইনসুলিন ফ্রম দ্য বিটা সেলস অফ প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন তখনই ক্ষরণ হবে যদি গ্লুকোজ আসে, মানে গ্লুকোজ যদি বেড়ে যায় তবেই ইনসুলিন ক্ষরণ হবে। তার কারণে আমরা কি জানি যে ইনসুলিন হাইপোগ্লাইসেমিক। এই যে গ্লুকোজ যদি বেড়ে যায় তাহলে কি করবে? গ্লুকোজ স্টিমুলেট করবে GLUT2, GLUT2, GLUT2 রিসেপ্টর। এ কী করবে না, এ কী করে? ইনহিবিট করে। অ্যান্ড ইনহিবিট করবে কিভাবে? ইনহিবিট করবে এটিপি সেন্সিটিভ যে কে প্লাস চ্যানেলগুলো রয়েছে সেগুলোকে ইনহিবিট করবে। আর এই ইনহিবিটের ফলেই কি হয় না, ডিপোলারাইজেশন হয় বিটা সেলের। বিটা সেলের যখনই ডিপোলারাইজেশন হবে তখন কি হবে, যে ইন্ট্রাসেলুলারি CA2+ যে অ্যাভেলেবিলিটি ও কী করবে? ইনফ্লাক্স করবে। ইনফ্লাক্স মানে কি? ও ইনফ্লাক্স করবে ক্যালসিয়াম 2+কে। তাহলে কি করবে? এইটা কি করবে? ইন্ট্রাসেলুলারি CA2+টা বাড়বে, মানে ক্যালসিয়াম আয়নটা বাড়বে। এই ক্যালসিয়াম আয়ন যখনই বাড়বে তখন কি করবে? ডিগ্রানুলেশন হবে, মানে ভাঙবে এবং ইনসুলিনটা সিক্রেট করবে। এটাই হচ্ছে কেমিক্যালি ইনসুলিনের রেগুলেশন। এবার নেক্সট আসি হরমোনালে কি বলছে না, বিভিন্ন ধরনের হরমোন, যেমন ধরুন গ্রোথ হরমোন, কর্টিকোস্টেরয়েড, থাইরক্সিন, GLP-1 মানে হচ্ছে গ্লুকাগন লাইক পেপটাইড। তারপরে ধরুন GIP মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনহিবিটরি পেপটাইড। GIP মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ইনহিবিটরি পেপটাইড, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, এগুলোও কি করে না ইনসুলিনের সিক্রেশনকে প্রমোট করে। নর্মালসা কথা। হরমোনাল বাদ দিয়ে নিউরোনালে যদি আসি, যেটাকে আমরা নিউরালও বলে থাকি, এটা খুব মন দিয়ে ইম্পর্ট্যান্ট এবং খুব শুনবেন ভালো করে। ফার্স্ট হচ্ছে অ্যাড্রিনার্জিকের β2, α2 এগুলো আমরা শুনেছি। তাহলে নর্মাল একদম ইজিলিভাবে শুনবেন, ইজিলিভাবে নেবেন এটা। অ্যাড্রিনার্জিক মানে β2 যদি ধরি, তাহলে এই β2 স্টিমুলেশন কি করে না ইনসুলিন রিলিজকে বাড়ায়। ইনসুলিন রিলিজ বাড়ানো মানে কি? হাইপোগ্লাইসেমিয়া। আর α2 স্টিমুলেশন কি করে? অ্যাড্রিনার্জিকে ডিক্রিজ ইনসুলিন রিলিজ। যদি ইনসুলিন রিলিজ ডিক্রিজ করে তাহলে কি করবে? হাইপারগ্লাইসেমিয়া। সিম্পল সা ফান্ডা। তাহলে অ্যাড্রিনার্জিক β2 স্টিমুলেশন কি করে? ইনসুলিনকে বাড়ায়। ইনসুলিন বাড়ানো মানে হাইপোগ্লাইসেমিয়া। আর α2 স্টিমুলেশন কি করে না ইনসুলিনকে কমায়, তাহলে হাইপারগ্লাইসেমিয়া, মানে বেড়ে যাবে গ্লুকোজ লেভেল। আরেকটা যেটা রয়েছে কোলিনার্জিক মাস্কারিনিক অ্যাক্টিভেশন। কোলিনার্জিক মাস্কারিনিক অ্যাক্টিভেশন কি করে? ইনসুলিন সিক্রেশনকে কিন্তু বাড়িয়ে তোলে। ক্লিয়ার? এবারে আসবো ইনসুলিন কিভাবে ব্লাড গ্লুকোজ লেভেলকে ডিক্রিজ করে, মানে কমায়। নর্মাল সেন্সে মেকানিজম অ্যাকশনটা আমরা পরে কথা আসছি, মানে অ্যাকচুয়াল মেকানিজম অ্যাকশন ভেতরে কী করে সেটা আমরা পরে আসছি। সিম্পলসে প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আমরা সিম্পলভাবেই যাব। ইনসুলিন ব্লাড গ্লুকোজ লেভেলকে যে কমায় তার আমি যদি 4টে ভাগে আমি ভাগ করেছি। কীভাবে কমায়? 4টে স্টেপ, একদম সিম্পল, চাপ নেওয়ার দরকার নেই। ফার্স্ট, গ্লুকোজ ট্রান্সপোর্ট, সেল মেমব্রেনের মধ্যে যে গ্লুকোজ ট্রান্সপোর্ট থাকে সেটাকে স্টিমুলেট করে। সেকেন্ড হচ্ছে প্রমোট লাইপোজেনেসিস অ্যান্ড প্রোটিন সিনথেসিস। প্রোটিন সিনথেসিস বাড়ায়। লাইপোজেনেসিস মানে কি? লিপিডকে ভাঙবে। দেন ইনহিবিট হেপাটিক গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোজ নিওজেনেসিস অ্যান্ড লাইপোলাইসিস ইন অ্যাডিপোস টিস্যু। অ্যাডিপোস টিস্যু মানে কি? যেগুলো ফ্যাট বা লিপিড কন্টেন করে, স্টোর করে। তাহলে কি করে? হেপাটিক গ্লাইকোজেনোলাইসিস, গ্লুকোনিওজেনেসিস এগুলোকে ইনহিবিট করে। ইনহিবিট করা মানে কি?
বন্ধ করা। দেন প্রমোট করে পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ অ্যান্ড পটাশিয়াম আপটেক ইনটু দ্য সেল, ইউটিলাইজেশনকে বাড়াবে। ঠিক আছে, এই 4টে ভাগে ইনসুলিন কী করে, ব্লাড গ্লুকোজ লেভেলকে কিন্তু ডিক্রিজ করে, মানে কমিয়ে দেয়। এবার আসবো মেকানিজম অফ অ্যাকশন। ইনসুলিন অ্যাকচুয়ালি, আমরা তো যে কথাগুলো বললাম সেটা তো নর্মাল থিওরিটিক্যাল সেন্সে, কিন্তু যদি ভেতরে যাই, একটু ভেতরে মলিকুলার ডেসক্রিপশানে যদি দেখি, তাহলে ইনসুলিন কিভাবে তার কাজ করে সেটা যদি দেখি, সেটা প্রথমেই বলি। দেখো, যে কোনো কিছু তার বাইন্ড কার সাথে করবে, রিসেপ্টর। আমরা সবসময় বলি কোনো কিছুর জন্য রিসেপ্টর দরকার। ঠিক আছে, যেমন ধরুন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ঠিক আছে, বয়ফ্রেন্ডের কাছে রিসেপ্টর গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ডের কাছে রিসেপ্টর বয়ফ্রেন্ড। তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকলে একটা কাপেল বলা যাবে না। তাহলে কাপেলের ক্ষেত্রে দুজনে, একজন কী হবে, লিগ্যান্ড, একজন রিসেপ্টর, তবেই বাইন্ড হবে। আমরা বরাবরই জানি চুম্বকের এক মেরু অপর মেরুকে আকর্ষণ করেই। তো যাই হোক, অন্য জায়গায় চলে গেলাম। ইনসুলিনের ক্ষেত্রে কী হয়, ইনসুলিন কী করে, ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে। এবারে ইনসুলিন রিসেপ্টরগুলো কোথায় থাকে, ইনসুলিন রিসেপ্টরের নিশ্চয়ই জায়গা আছে, সেল মেমব্রেন। ঠিক আছে, এই রিসেপ্টরগুলো দু ধরনের সাব ইউনিট থাকে। তো ইনসুলিনের যে রিসেপ্টর রয়েছে, সেই রিসেপ্টরের দুটো সাব ইউনিট থাকে, দুটো আলফা থাকে আর দুটো বিটা সাব ইউনিট থাকে। এই যে আলফা সাব ইউনিটগুলো বললাম, এগুলো হচ্ছে এক্সট্রা সেলুলার, আর বিটা সাব ইউনিটগুলো হচ্ছে ট্রান্সমেমব্রেন, মানে ট্রান্সমেমব্রেনাল পজিশনে থাকে। ঠিক আছে, কিন্তু এই যে বিটা সাব ইউনিটের যে ট্রান্সমেমব্রেন থাকে, এগুলো কী হয়, কিন্তু টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি দেখায়। কাইনেজ মানে কি, কাটা ছেঁড়া অ্যাক্টিভিটি দেখায়। এবার বাইন্ডিং অফ ইনসুলিন টু আলফা সাব ইউনিটে, মানে ইনসুলিনের রিসেপ্টরের আলফা সাব ইউনিটে যখন ইনসুলিন এসে বাইন্ড করে, তখন কি হয়, এই যে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি অফ দ্য বিটা সাব ইউনিট, মানে বিটা সাব ইউনিটে যে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি থাকে সেটাকে বাড়িয়ে দেয়, মানে ওই কাটা ছাঁটার যে অ্যাক্টিভিটি বাড়িয়ে দিল। এরপর কী হবে, একটা কমপ্লেক্স সিরিজ অফ রিয়াকশান, কী রিয়াকশান, ফসফোরাইলেশন ডিফসফোরাইলেশন রিয়াকশান হবে। এটা হলে কী হবে, প্রমোট করে এন্ট্রি অফ গ্লুকোজ ইনটু দ্য সেল, মানে ইউটিলাইজেশন হবে। এটাই হচ্ছে মেকানিজম, মেইন যে মেকানিজম। এইবার একদম লাস্ট টপিক যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ইনসুলিনের প্রিপারেশন। ইনসুলিনের প্রিপারেশন মানে প্রথমেই বললাম যে আর্টিফিশিয়ালি ইনসুলিনের যে প্রিপারেশনের কথা, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি প্রিপারেশনের ক্ষেত্রে আমরা সেই প্রিপারেশনকে 4টে ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে কনভেনশনাল যে প্রিপারেশন, তার আবার ভাগ রয়েছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। এগুলো সবই জানি আমরা। শর্ট অ্যাক্টিং মানে খুব কম সময় কাজ করবে, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং মানে শর্ট আর লংয়ের মাঝামাঝি, আর লং অ্যাক্টিং মানে অনেক বেশি, অনেক সময় লাগে কাজ করতে। দেন হচ্ছে হাইলি পিউরিফাইড, যেটাকে আমরা এনসি ইনসুলিনও বলি, যেটাকে বলা হয় মনোকম্পোনেন্ট ইনসুলিন। থার্ড নাম্বার হচ্ছে হিউম্যান ইনসুলিন, আর 4 নাম্বার হচ্ছে যে 4th নাম্বার ইনসুলিন অ্যানালগ। তো ফার্স্ট আমরা কনভেনশনাল ইনসুলিনের নিয়ে কথা বলি। ফার্স্ট হচ্ছে আমরা দু ধরনের ইনসুলিন করতে পারি, এক হচ্ছে ফ্রম বিফ প্যানক্রিয়াস আর একটা ফ্রম পর্ক প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকেই হবে। তো বিফের যদি প্যানক্রিয়াস থেকে পাওয়া যায় সেটাকে বলা হয় বোভাইন ইনসুলিন, বি ফর বিফ, বি ফর বোভাইন। এটা সিম্পল সা তারিকা মনে রাখার জন্য। ফ্রম পর্ক প্যানক্রিয়াস, পর্কাইন ইনসুলিন, পি ফর পর্কাইন ইনসুলিন মনে রাখা যাবে। এই প্রিপারেশনটা 3টে ভাগে ভাগ করে থাকি, এক শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং কোনগুলো, যেগুলো রেগুলার ইনসুলিন, লেন্টি ইনসুলিন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিং কোনগুলো, লেন্টি এক্সুলিন, আইসোফেন ইনসুলিন। লং অ্যাক্টিং কোনগুলো, প্রোটামাইন জিঙ্ক ইনসুলিন। অনেকেই শুনে থাকবে প্রোটামাইন জিঙ্ক ইনসুলিন, কিন্তু লং অ্যাক্টিং প্রিপারেশন ফ্রম কনভেনশনাল ইনসুলিন। এবার যে হাইলি পিউরিফাইডের কথা বললাম, এই যে হাইলি পিউরিফাইড অর মনোকম্পোনেন্ট ইনসুলিন, এগুলো কি করে না, দিস আর পিউরিফাইড ফর্ম অফ কনভেনশনাল প্রিপারেশন। আমি আগে যেটা বলেছি কনভেনশনাল প্রিপারেশন যে ইনসুলিন, তার পিউরিফাইড ফর্ম এ কী করে, ডিক্রিজ করে ইমিউনোজেনিসিটি। ইট ইজ ইউজ টু ডিক্রিজ ইমিউনোজেনিসিটি। নেক্সট ওয়ান হচ্ছে হিউম্যান ইনসুলিন। তো আমরা সবাই জানি, আগেও পড়েছি, হিউম্যান ইনসুলিন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়ে তৈরি হয়, এবং সেটা ইকোলাইতেই প্রথম, ইকোলাই যে ব্যাকটেরিয়া সেখানে প্রথম স্টার্ট করা হয়েছিল, মানে সেটা থেকে তৈরি হয়েছিল। এটা হচ্ছে যে যাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, তাছাড়া কনভেনশনাল প্রিপারেশন যেগুলো ইউজ করে তাতে অ্যালার্জিক কন্ডিশন আছে, বা যার প্রেগনেন্সি কন্ডিশন, তখন কিন্তু এই ইনসুলিনটা নেওয়া হয়। ক্লিয়ার? ইনসুলিন অ্যানালগাস কি, এই ইনসুলিন অ্যানালগাসও রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি দিয়েই তৈরি হয়। প্রিপারেশনগুলো কী কী, যেমন ইনসুলিন লিসপ্রো, ইনসুলিন অ্যাসপার্ট আর ইনসুলিন গ্লুলাইসিন।
এগুলো আমরা জানি। ইনসুলিন লিসপ্রন নাম অনেকেই শুনেছি, ইনসুলিন অ্যাসপার্ট। তো এই হলো টোটালি আমি যেগুলো বললাম ইনসুলিন সম্বন্ধে, যে ইনসুলিন কী, তার কী বৃত্তান্ত, তার কী কী প্রিপারেশন, তার মেকানিজম অ্যাকশন, তার রেগুলেশন। ঠিক আছে, নেক্সট ক্লাসে পড়বো ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগগুলো কী কী, মানে যেগুলো আমরা মুখে খাই টু ডিক্রিজ আওয়ার ব্লাড গ্লুকোজ লেভেল। এই যে ড্রাগগুলো, তার অ্যাকশন, তার অ্যাডভার্স ড্রাগ রিয়েকশন, এইগুলো। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।